আজকে আমরা ক্লাস 8-এর ত্রৈরাশিকের নিয়ম রিভিশন লেসনটা আরেকবার করব। দেখো, প্রথমে আমরা এখানে দীর্ঘ উত্তরধর্মী কিছু প্রশ্ন দিয়েছি, আর সেই প্রশ্নগুলোকে আমি একটু ডিসকাস করে দিয়েছি আর একটু হিন্টও দিয়ে দিয়েছি। তোমাদেরকে কিন্তু অঙ্কটা নিজেদেরকে পুরোটা করে নিতে হবে। ফার্স্ট অঙ্কটাই দেখো, বলেছে একটি জাহাজের গন্তব্যস্থলে পৌঁছতে 26 দিন সময় লাগে এবং জাহাজটি মোট 63 জন নাবিক সহ প্রত্যেকের দৈনিক 800 গ্রাম হিসাবে খাদ্য নিয়ে যাত্রা শুরু করে। 17 দিন পর অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 27 জন যাত্রীকে তারা উদ্ধার করে এবং জাহাজের বেগ বাড়িয়ে দেয় যাতে আগামী 7 দিনের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছতে পারে। অবশিষ্ট খাদ্যে যাত্রা সম্পূর্ণ হওয়া পর্যন্ত চালাতে হলে দৈনিক মাথাপিছু কতটা খাবার নেবে। অঙ্কটা অনেকটাই বড় লেখা, তো এত বড় লেখা বোঝার জন্য আগে আমরা ছোট ছোট কয়েকটা পয়েন্ট অঙ্কতে দাগিয়ে নেব। যেমন ধরো, এখানে প্রথমে বলেছে আমাদের মোট যে অ্যালোটেড সময় সেটা হলো 26 দিন। 26 দিনের মধ্যে ওখানে পৌঁছাতে হবে। আর জাহাজে নাবিকের সংখ্যা ছিল কতজন? 63 জন ছিল। আর প্রত্যেকের জন্য খাবার ছিল কতটা? 800 গ্রাম। প্রথমে এইটুকু অংশ আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে যে 26 দিনের মধ্যে জায়গাটাতে পৌঁছবে, 63 জন নাবিক আছে, আর 800 গ্রাম খাদ্য প্রয়োজন মানে মজুদ আছে। এবার বলেছে 17 দিন কিন্তু জাহাজটা চলেছে, 17 দিন পরে একটি ডুবন্ত জাহাজ থেকে আরো ওরা 27 জন যাত্রীকে উদ্ধার করেছে। তার মানে জাহাজটা 17 দিন চলেছে, তারপর তারা 27 জন যাত্রীকে উদ্ধার করার পর এখন যাত্রী সংখ্যা তাহলে কত হয়েছে? 63 জন তো আগেই ছিল, তার সাথে 27 জন কিন্তু আরো যুক্ত হয়ে পড়েছে। ঠিক আছে, এবার তারপর দেখো, এবার বলেছে বাকি যে যাত্রীগুলো রয়েছে তাদেরকে নিয়ে আগামী কতদিনের মধ্যে পৌঁছাবে? আগামী 7 দিনের মধ্যে এরা এবার গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করবে। কিন্তু আমাদের এখানে ছিল মোট সময় 26 দিন, জাহাজটা কিন্তু 17 দিন চলেছে, তাহলে 26 থেকে 17 বিয়োগ করলে কত হয়? 9 দিন। হিসাব করে দেখতে গেলে 9 দিনের মধ্যে কিন্তু ওদেরকে জায়গাটাতে পৌঁছাতে হতো। কিন্তু যেহেতু যাত্রী সংখ্যা এখন আর 63 জন নেই, যাত্রী সংখ্যা বেড়ে আরো 27 জন বেড়ে গেছে, সেজন্য তারা চাইছে যে যেটুকু খাদ্য মজুত রয়েছে সেটা নিয়ে আরো তাড়াতাড়ি পৌঁছে যেতে। সেই জন্য তারা 7 দিনের মধ্যে পৌঁছতে চাইছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এখানে দেখো, এটাকে আমরা সাজিয়ে নিয়েছি। দিন সংখ্যা কিন্তু কত হচ্ছে? তাহলে 17 দিন চলেছে, আগে ছিল আমার 26 দিন, তাহলে সেটাকে বিয়োগ করে কত হচ্ছে? 9 দিন। হিসাব করে দেখতে গেলে 9 দিনের মধ্যে তাদের 63 জন লোককে নিয়ে 800 গ্রাম খাদ্য নিয়ে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা যেহেতু জাহাজের গতি বাড়িয়ে দিয়েছে, তাই জন্য এখন তারা 7 দিনের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। আর এক্ষেত্রে লোক সংখ্যা 63 থেকে বেড়ে গিয়ে 63 যোগ 27 মানে 90 জন হয়ে গেছে। এখন এই বর্ধিত লোক সংখ্যা নিয়ে তাদের চলতে হবে, তার ফলে তাদের এই খাবারটা কতদিন যাবে, মানে কত পরিমাণ খাবার লাগবে সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তো নির্ণয় করার কাজটা আমি তোমাদেরকে এই হিন্ট দিয়ে দিলাম। দেখো, অঙ্কটা কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। এবার আমি আরেকটু বলে দিই। দেখো, এখানে লিখেছি আমি সম্পর্কটা কি হবে? দিনের সাথে খাদ্যের সম্পর্ক এক্ষেত্রে কিন্তু ব্যস্তানুপাতিক। কারণ যদি খাবারের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু তারা তাড়াতাড়ি পৌঁছতে পারবে, তাই না? তার মানে দিন সংখ্যা যদি কম ব্যবহার করি আমরা, তাহলে খাবারটা কিন্তু তাদের বেশি পরিমাণে বাঁচবে। আবার বেশি দিন সংখ্যা থাকলে কিন্তু খাবারটা আমাদের কম পরিমাণ মানে বাঁচবে। তো সেক্ষেত্রে এই সম্পর্কটা এখানে ব্যস্তানুপাতিক। আবার লোকের সাথেও কিন্তু খাদ্যের সম্পর্কটাও ব্যস্তানুপাতিক। কারণ লোক যদি বেশি হয় তাহলে খাদ্য তাদের কম লাগবে, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবার লোক যদি কম হয় তাহলে খাদ্য তাদের অনেকদিন বেঁচে থাকবে। তো সেই জন্য এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু আমাদের দিনের সাথে খাদ্য আর লোকের সাথে খাদ্য দুটো সম্পর্কই কি? ব্যস্তানুপাতিক। আর এই যে অঙ্কটা আমি সাজিয়ে দিয়েছি, এবার তোমরা জানো এই অঙ্ক কেমন করে করতে হয়। আমাদের প্রথমে যেই খাবারের পরিমাণটা দেওয়া রয়েছে সেটাকে আমরা লিখে ফেলি, এখানে সেটা লিখে ফেলি।
তার সাথে আমরা এটাকে এবার অনুপাতগুলোকে গুণ করে দিই। যেহেতু এটা ব্যস্তানুপাতিক, সেজন্য প্রথম রাশিটা প্রথমেই থাকবে, দ্বিতীয় রাশিটা নিচে থাকবে। তাহলে এই ক্ষেত্রে এটা কেমন হবে? 9/7। আর এটাও যেহেতু ব্যস্তানুপাতিক, সেক্ষেত্রে এটা হচ্ছে কত? 63/90। এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করে দেখবে এটার আনসার কি আসছে। এটা আমি তোমাদের উপরই ছাড়লাম। আচ্ছা, পরবর্তী অঙ্কটা আরেকবার দেখে নাও। এখানে যে অঙ্কটা লিখেছি সেটা হলো 40 জন লোক 56 দিনে একটি পুকুর খনন করতে পারে। তারা প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে, কিন্তু 36 দিন পরে 16 জন লোক অসুস্থ হয়ে পড়ে। তখন মোট কাজের 9/13 অংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট লোকেরা কাজটি কত সময় মতো শেষ করতে চাইলে প্রত্যহ কত ঘন্টা করে কাজ করতে হবে? তো এখানে দেখো আমি এই অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি কেমন ভাবে। জনসংখ্যা লিখেছি, দিন সংখ্যা লিখেছি, কাজের পরিমাণ আর সময়। তো প্রথমে বলেছিল যে 40 জন লোক কাজ করা শুরু করেছে। 40 জন লোক 36 দিন কাজ করেছে, করে তারা 9/13 অংশ কাজ শেষ করেছে। কতক্ষণ করে কাজ করেছে? প্রত্যেক দিন 6 ঘন্টা করে তারা কাজ করেছে। এই সময়টা কিন্তু ঘন্টাতে। এবার বলেছে 36 দিন কাজের পর দেখছে যে তারা 16 জন লোক অসুস্থ হয়ে পড়েছে। তাহলে বর্তমানে সুস্থ শ্রমিকের সংখ্যা কত? 40 বিয়োগ 16 মানে মোট 24 জন। তাহলে দিন সংখ্যা কত? 36 দিন তো তাদের কাজ করা আগে থেকেই হয়ে গেছে, বাকি মোট 56 দিন তাদের সময় ছিল। তাহলে এখন বাকি কাজের দিন সংখ্যা হলো 20 দিন। আর বাকি কাজ কতটা? সেটা হলো গিয়ে আগে হয়েছিল 9/13 অংশ, মোট কাজ তো 1, সেখান থেকে 9/13 বিয়োগ করেছি, তাহলে আমার কত এসেছে? 4/13 অংশ। তাহলে এই পরিমাণ কাজ তাদেরকে যদি এই দিনের মধ্যে করতে হয়, তাহলে কত ঘন্টা করে কাজ করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখো এই জনের সাথে সময়ের কি সম্পর্ক হতে পারে। জনের সাথে সময়ের সম্পর্ক হবে সময় যত বাড়বে লোক তত সংখ্যা কম লাগবে, তার এটি ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। আবার দিনের সাথেও কিন্তু এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ যত বেশি দিন লাগবে যত কম সময় করে তারা কাজ করবে তত বেশি দিন তাদের সময় লাগবে। আবার কাজের সাথেও সময়ের কি সম্পর্ক হবে? কাজের সাথে সময়ের কিন্তু আবার উল্টো সম্পর্ক, এটা সমানুপাতিক সম্পর্ক, কারণ যত বেশি কাজ সময় তত বেশি লাগবে, বেশি দিতে হবে। সেক্ষেত্রে এটা সমানুপাতিক সম্পর্কগুলো আমি লিখে দিইনি, এখানে মুখে আমি আলোচনা করে দিলাম, আর অঙ্কটাকে আমি সাজিয়ে দিয়েছি। তোমরা এটা ক্যালকুলেশন করে অঙ্কটাকে নিজেরা করবে। সে জানোই কেমন করে করতে হবে। এখানে কিন্তু 3-এর অধিক রাশি রয়েছে, আর এখানে 6-এর সাথে 6 দিয়ে গুণ করতে হবে ফার্স্টে, তারপর রাশিগুলোকে আমরা অনুপাত অনুযায়ী সাজিয়ে নেব। যেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেক্ষেত্রে ওপরের অনুপাতটা ওপরেই থাকছে, নিচেরটা নিচে। আর যেটা সরল অনুপাতিক সম্পর্ক, সেক্ষেত্রে অনুপাতটা কিন্তু উল্টে যাচ্ছে। যেমন দ্বিতীয় অনুপাতটা ওপরে যাবে আর প্রথম অনুপাতটা নিচে থাকবে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখানে দেখো বলেছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে, আর 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? আচ্ছা, এই অঙ্কটাও একই রকম। প্রথমে দেখো বলছে যে 3 দিন তারা কাজ করেছে। 3 দিন কতজন লোক কাজ করেছে? 280 জন লোক 3 দিন কাজ করেছে। তার ফলে তারা দেখলো 1/4 অংশ কাজ সম্পন্ন হয়েছে। তাহলে এখন তাহলে বাকি দিন কত? মোট 10 দিনের মধ্যে বলেছিল কাজটা শেষ করতে হবে, তাহলে 3 দিন তো কাজ হয়েই গেছে, তাহলে বাকি দিন হলো আমার 7 দিন। তাহলে বাকি 7 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। বা 7 দিনের মধ্যে কতটা কাজ শেষ করবে তারা?
সেটা হলো, দেখো সম্পূর্ণ কাজ হলো আমার 1, সেখান থেকে যতটা অংশ হয়ে গেছে 1/4 সেটাকে আমি বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করার ফলে এটা এসেছে 3/4 অংশ। তাহলে এই অংশ কাজটা তাকে এই 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তার জন্য কতজন লোক লাগবে সেটা নির্ণয় করতে হবে। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে আর কতজন, এইরকম যখনই লেখা থাকবে আর কতজন, তখন আমরা এই অঙ্কটি করার ফলে এখান থেকে যেই লোক সংখ্যাটা বেরোবে সেটাকে কিন্তু আমরা পূর্বের লোক সংখ্যা থেকে বিয়োগ করে দিতে হবে। কারণ আর মানে হলো এক্সট্রা কতজন লাগছে, যেটা এতজন তো ছিলই, আর এটা করতে তো যতজন লাগলো, তাহলে বেশি কতজন লোক আরো লাগলো। তো বেশিটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদেরকে বিয়োগটা করতে হবে। আমি এখানে তোমাদের সম্পর্কটা লিখে দিইনি, কিন্তু মুখে বলে দিচ্ছি। তোমরা নিজেরাই জানো দিন সংখ্যার সাথে লোক সংখ্যার কি সম্পর্ক হবে। দিন যত বেশি লাগবে, মানে যত বেশি দিন কাজ করব, তত আমার কম সংখ্যক লোক লাগবে। আর যত বেশি সংখ্যক লোক আমি ব্যবহার করব, তত আমার কাজটা কম দিনের মধ্যে শেষ হবে। একই রকম ভাবে যদি কাজের সাথে লোকের সম্পর্ক নির্ণয় করতে যাই, যত কাজ কম লোক সংখ্যাও তত কম, যত বেশি হবে লোক সংখ্যাও তত বাড়বে। তাহলে কাজের সাথে এটা কি সম্পর্ক? সরল সমানুপাতিক সম্পর্ক। আর দিনের সাথে কি সম্পর্ক হবে? দিন যত মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? তো এই অঙ্কটা এরকম ভাবে করতে হবে। তারপর তোমরা একটা ক্যালকুলেশন করে দেখবে। আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কটাতে যাব। এখানে দেখো, এই অঙ্কটিও একটু বড়। বলেছে একজন ঠিকাদার 350 দিনে 12 কিলোমিটার রাস্তা তৈরির কাজ নেয়। 45 জন লোক 200 দিন কাজ করার পর দেখা গেল কেবল 4 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। কাজটি প্রদত্ত সময়ে শেষ করতে হলে আর কতজন লোক নিযুক্ত করতে হবে? তাহলে দেখো, এবার আমাদের প্রথমে কতটা কাজ হয়েছে। প্রথমে আমাদের অ্যালোটেড দিন ছিল কত? মোট দিন সংখ্যা ছিল 350। তার মধ্যে আমরা 200 দিন কিন্তু কাজ করে ফেলেছি। তাহলে এখানে লিখেছি 200 দিন কাজ করেছি, 4 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। কতজন লোক তখন লেগেছে আমাদের? 45 জন লোক। তাহলে 45 জন লোক 4 কিলোমিটার রাস্তা তৈরি করেছে 200 দিনে। তো বাকি দিন সংখ্যা কত? বাকি হলো আমাদের 350 দিন থেকে আমি 200 দিন বিয়োগ করে দিয়েছি। তাহলে বাকি দিন হলো আমার কত? 150 দিন। বাকি 150 দিনের মধ্যে আর কতটা রাস্তা আমাদের করতে হবে? সেটা হলো এই 12 কিলোমিটার রাস্তা আমাকে তৈরি করতে হতো প্রথম থেকে, সেখানে আমি 200 দিন করে 4 কিলোমিটার তৈরি করে ফেলেছি। তাহলে বাকি আছে কতটা? 8 কিলোমিটার রাস্তা আমার আরও তৈরি করতে হবে। তো সেটা কিন্তু আমার বাকি আছে। তো সেটা তৈরি করতে হবে, কতজন লোক লাগবে তার জন্য সেটা আমাকে এখানে নির্ণয় করে নিতে হবে। তো আমি কিন্তু হিন্টটা দিয়ে দিলাম। এবার তোমরা নিজেরাই লিখে নিতে পারবে এটার সম্পর্কটা। অবশ্যই কিন্তু এই অঙ্ক করার সময় সম্পর্ক তোমাদের লিখতেই হবে, না হলে কিন্তু অঙ্কটা পুরোপুরি ঠিক হলো না। তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে, বলো দিনের সাথে লোকের কি সম্পর্ক? দিনের সাথে লোকের সবসময় সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। কারণ যত বেশি দিন আমরা কাজ করব, তত আমাদের লোক কম লাগবে, বা লোক যত বেশি দিন বেশি ইউজ করব, তত আমাদের কম দিনের মধ্যে কাজটা শেষ হবে। বা যত কম লোক আমাদের কাজ করবে, তত কিন্তু কাজটা শেষ হতে আমাদের বেশি দিন লাগবে। তাহলে সবসময় দিনের সাথে লোকের সম্পর্কটা কেমন হবে? ব্যস্তানুপাতিক। তাহলে একই রকম ভাবে তোমরা বলতে পারবে রাস্তার সাথে আমাদের লোকের সম্পর্কটা কেমন হবে। রাস্তা মানে অ্যাকচুয়ালি তো কাজের পরিমাণ যত বাড়বে, তত শ্রমিকের পরিমাণটাও কিন্তু বাড়বে। তাহলে রাস্তার সাথে লোকের সম্পর্ক হলো গিয়ে সরল সমানুপাতিক। রাস্তার পরিমাণ, কাজের পরিমাণ বৃদ্ধি পেলে লোকের পরিমাণও বৃদ্ধি পাবে।
তাহলে আবার আরেকবার বলে দিচ্ছি, দিনের সাথে লোকের সংখ্যা সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, আর রাস্তা বা কাজের সাথে লোকের সম্পর্ক হলো সরল সমানুপাতিক। তাহলে এইটা যদি আমরা জেনে যাই, তাহলেই অনুপাতগুলো আমরা বসিয়ে বসিয়ে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো যে কতজন লোক প্রয়োজন হবে। কিন্তু এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটির মতোই, এখানেও বলেছে যে আর কতজন লোক নিযুক্ত করতে হবে। আর কথাটি যখনই আসবে না প্রশ্নের মধ্যে, তখনই কিন্তু আমাদের ওই বিয়োগের ব্যাপারটা চলে আসবে। সেটা হলো কি, আমরা এই কোয়েশ্চেনটা সলভ করার পরে যে সংখ্যক লোকটা পাবো, তার থেকে এই 45 জন লোক যেটা কিনা আগে থেকেই ছিল সেটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে আর কতজন লোক লাগবে। এটা তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর তোমরা অঙ্কটা করবে, তারপর সমস্যা হলে আবার দেখা যাবে, আবার তোমরা বলবে সেটা। আচ্ছা, এরপর পরবর্তী অঙ্কটা আর একটু দেখে নিচ্ছি। এই অঙ্কে কিন্তু আবার 3টি করে রাশি। এখানে বলেছে একটি ল্যাবে 35টি গ্যাস বার্নার দৈনিক 6 ঘন্টা ব্যবহার করায় 30 দিনের জন্য 67.50 টাকা গ্যাস বিল দিতে হয়। 30টি গ্যাস বার্নার দৈনিক 7 ঘন্টা করে 18 দিন ব্যবহার করলে কত টাকা বিল দিতে হবে? আচ্ছা, তাই অঙ্কটাকে ফার্স্ট আমি সাজিয়ে নিয়েছি, দেখে নাও। কিন্তু অঙ্কটা হয়তো রাশি 3টে রয়েছে এখানে, কিন্তু অঙ্কটা কিন্তু খুবই সহজ, আগের অঙ্কগুলোর মতো অতটা জটিল নয়। এখানে তাহলে প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে বার্নার সংখ্যা আমার কটা? 35টি। 35টি বার্নার 30 দিন করে জ্বলেছে। 30 দিন জ্বলেছে, তার ফলে আমার কত ঘন্টা করে জ্বলেছে? 6 ঘন্টা করে জ্বলেছে। তার ফলে কত টাকা লেগেছে আমার? 67.50 টাকা বিল হয়েছে। আচ্ছা, এরপর বার্নারের সংখ্যা আমার কত হয়েছে? 30টি। এই 30টি বার্নার আবার 18 দিন জ্বলেছে, প্রত্যেক দিন 7 ঘন্টা করে। তার ফলে কতটা বিল আসবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখানেও তোমরা প্রথমে সম্পর্কটা লিখে নেবে, নির্ণয় করে নেবে, তারপরে অঙ্কটা সলভ করবে। সম্পর্ক কিন্তু অবশ্যই লিখতে হবে। যেমন ধরো বার্নারের সাথে টাকার কি সম্পর্ক? বার্নারের সংখ্যা যত বৃদ্ধি পাবে, টাকার সাথে কিন্তু মানে টাকা বা বিলের পরিমাণও কিন্তু তত বৃদ্ধি পাবে। তাহলে বার্নারের সংখ্যার সাথে টাকার সম্পর্কটা হলো আমাদের সরল সমানুপাতিক। আবার দিনের সাথে টাকার কি সম্পর্ক হয়? দিন যত বেশি দিন বার্নারটা জ্বলবে, তত আমার টাকাটাও বেশি লাগবে। তাহলে দিনের সাথেও কিন্তু বার্নারের সম্পর্কটা হলো গিয়ে সমানুপাতিক, সরল সমানুপাতিক। আবার একই রকম ভাবে তোমার এই ঘন্টা, এই সময়, যত বেশি সময় ধরে কাজটা হবে তত তো আমার বিলটা বেশি উঠবে। তাহলে আমাদের এই ঘন্টার সাথেও কিন্তু এটা টাকার পরিমাণটা বা বিলের পরিমাণটা সমানুপাতিক। তাহলে এখানে যে 3টে রাশি রয়েছে, সবকিছুর সাথে এই টাকার পরিমাণটা আমাদের সরল সমানুপাতিক। তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবো। টাকা যে দেওয়া রয়েছে সেটার সাথে গুণ করব। যেহেতু প্রত্যেকটা রাশি এখানে সরল সমানুপাতি, সেই জন্য আমাদের কি হবে? সবসময় দ্বিতীয় যে অনুপাতটা রয়েছে সেটা ওপরে চলে যাবে, আর প্রথম অনুপাতটা নিচে থাকবে। তার মানে এখানে 30/35 হয়ে যাবে। তো এটা এক্ষেত্রে 18/30 হবে, 7/6 হবে, এরকম ভাবে হবে। তারপর ক্যালকুলেশনটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। মোটামুটি এখন যে অঙ্কগুলো আমি তোমাদের দেখালাম, এই 4টে বা 5টা অঙ্ক, এগুলো কিন্তু সবই একটু বড় প্রশ্ন। আমাদের একটু যদি ভালো করে লক্ষ্য করো, আচ্ছা, এরপর আমরা একটু ছোট অঙ্কের দিকে যাব। দেখো, এখানে আমরা একটু সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করব। এখানে একটা প্রথম প্রশ্নটাই বলেছি আমি, শিখা 20 মিটার ছিট কাপড় দিয়ে একই মাপের 4টি জামা তৈরি করেন। তাহলে একই রকম 12টি জামা তৈরি করতে শিখাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে? এগুলো যেহেতু একটু সংক্ষিপ্ত, সেজন্য এখানে 2টো রাশি রয়েছে মাত্র। আচ্ছা, প্রথমে আমি এটাকে সাজিয়ে নিয়েছি, সেটা হলো জামা, আর এখানে হলো কাপড়ের পরিমাণ। তাহলে প্রথমে বলেছিল 4টে জামা তৈরি করতে কতটা লাগছে কাপড়?
20 মিটার কাপড় লাগছে। তাহলে পরবর্তীকালে 12টি জামা তৈরি করতে কতটা কাপড় লাগছে। তো এটা নির্ণয় করার আগে তোমাদের অবশ্যই সম্পর্কটা কিন্তু নির্ণয় করে নিতে হবে যে জামার সাথে কাপড়ের কি সম্পর্ক। অবশ্যই যতটা বেশি জামা তুমি তৈরি করতে চাইবে কাপড়ের পরিমাণটা তত বেশি লাগবে। তাহলে কিন্তু জামার সাথে কাপড়ের যে সম্পর্ক সেটা হলো আমাদের সরল সমানুপাতিক সম্পর্ক। এই অঙ্কটাও খুবই ছোট অঙ্ক, এটা খুব সহজেই আমরা কিন্তু করতে পারি। তো অবশ্যই তোমরা কিন্তু অঙ্কগুলো ঐকিক নিয়মে করবে না, ত্রৈরাশিকের নিয়মেই করতে থাকবে। তাহলে পরের অঙ্কটা যদি দেখি, দেখো এটাও একটা ছোট অঙ্ক। এখানে বলেছে টুপুর দোকান থেকে 25টি পেন কিনেছে 112.5 টাকা দিয়ে। ওই একই রকম 12টি পেনের দাম কত হবে। এক্ষেত্রেও আমি পেন আর দাম দুটোকে একটা ছকের মধ্যে লিখে নিয়েছি। দেখো প্রথমে পেনের সংখ্যা কত 25, তখন দাম কত 112.5। তারপরে যখন পেনের সংখ্যা 12 তখন দামটা কত হবে। এবার দেখো যেহেতু পেন আর পেন যত বেশি হবে নেব আমি, তত নিশ্চয়ই আমার দামটাও বেশি হবে। তাহলে পেনের সঙ্গে দামের কিরকম সম্পর্ক, এটা হলো আমাদের সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই অঙ্কটাকেও আমরা সমানুপাতিক দিয়ে করতে পারবো। এরপরে আরো একটি অঙ্ক আছে, সেটা হলো একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয় তবে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন সময় লাগবে। দেখো এখানে মেশিনের সংখ্যা লিখেছি আর সময়ের পরিমাণটাও লিখেছি। মেশিন বলছে 16টি মেশিন তৈরি করতে সময় লাগছে কত 27 দিন। এরপর বলেছে আরো 2টো মেশিন আরো বেশি বসানো হয়েছে, মানে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে আমার 16টি মেশিন দিয়ে 27 দিন সময় লেগেছিল। তাহলে এবার আরো 2টো মেশিন লাগিয়েছি, তাহলে এখন মেশিনের সংখ্যা হচ্ছে কত 18। তাহলে কতদিন সময় লাগবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মেশিনের সংখ্যা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কিন্তু আমাদের সময়ের পরিমাণটা কম লাগবে। তাহলে এক্ষেত্রে আমাদের সম্পর্কটা কেমন হচ্ছে, সম্পর্কটা কিন্তু হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। কারণ যত আমি মেশিন ইউজ করব তত তো তাড়াতাড়ি কাজটা শেষ হবে। তাহলে এখানে যখন 16টি মেশিনে আমার 27 দিন লাগছিল, তাহলে 18টি মেশিনে কিন্তু আরো নিশ্চয়ই কম দিনই লাগবে। যাই হোক সেটা তোমরা করে দেখবে। এখানে এটা আমি দিলাম। আচ্ছা এই 3টি অঙ্ক দিয়েছি সংক্ষিপ্ত থেকে। আচ্ছা আরো দেখো এখানে আরো 2টো অঙ্ক আমি দিয়েছি। এখানে আমি তোমাদের কোনো প্রশ্ন কিন্তু দেওয়া নেই, এখানে শুধু একটা ছকের মতো করে দেওয়া রয়েছে। প্রশ্ন তোমাদেরকে নিজেদের তৈরি করে নিতে হবে। দেখো এখানে প্রথমেই দেখো একটা দিয়েছি, বলছে পাম্প সংখ্যা, একটা পাম্পের সংখ্যা বলে দিয়েছি 6 আর 13, আর জমির পরিমাণ দিয়ে দিয়েছি 31.2 বিঘা, আর এখানে কোয়েশ্চেন মার্ক। এবার এটার যে গল্পটা হবে সেটা কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে। তাও আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। ধরো এখানে যদি আমরা লিখি যে 6টি পাম্প দিয়ে আমরা 31.2 বিঘা জমি চাষ করতে পারি, তাহলে 13টি পাম্প দিয়ে আমরা কতটা জমি চাষ করতে পারবো। এরকম টাইপের একটা কোয়েশ্চেন তোমরা নিজেরা বানিয়ে নিয়ে আরো সুন্দর ভাষা দিয়ে বানিয়ে নিয়ে তোমরা অঙ্কটা কিন্তু করবে। আচ্ছা এখানে আরো একটা ছোট্ট অঙ্ক আছে, সেটা হলো দেখো এবার 5 নম্বর অঙ্কটা আমরা দেখব। এটা বলছে কি লোক দিন ঘন্টা। এখানেও 3টে রাশি রয়েছে। এখানে বলছে 50 জন লোক 12 দিন নিয়ে কোনো একটা কাজ শেষ করতে পারে যদি কিনা প্রতিদিন সে 8 ঘন্টা করে কাজ করে। তাহলে 60 জন লোক 16 দিনে সেই একটা কাজ বা সেই একই কাজটি কিভাবে শেষ করবে, তার জন্য তাকে পার ডে বা প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। এটা আমি তো প্রশ্নটা লিখিনি, তো আমি জাস্ট ছক করে দিয়েছি, তোমরা এটাকে এইভাবে সাজিয়ে সুন্দর করে ভাষা দিয়ে লিখবে।
যে 60 জন লোকের 16 দিনে কোনো কাজ শেষ করতে গেলে প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজটা করতে হবে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো সবই বুঝতে পেরেছো, তোমরা এগুলো করতেও পারবে। আচ্ছা, এরপর আমরা একটু অতি সংক্ষিপ্ত বা একটু সংজ্ঞা ছোট যে প্রশ্নগুলো সেখানে চলে যাব। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন দিয়েছি, যদি 7টি লাঙল তৈরি করতে 1771 টাকা খরচ হয়, তবে 12টি লাঙলের দাম কত? ঠিক আছে, এটাকেও কিন্তু তোমাদেরকে, যেহেতু এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এটার ক্ষেত্রে কিন্তু তোমরা ত্রৈরাশিকের পদ্ধতিও করতে পারো, অথবা তোমরা যদি চাও তাহলে ঐখিক নিয়মও এটাকে করতে পারো। যেহেতু এটা খুবই ছোট একটা প্রশ্ন, এটাকে তোমরা সাজিয়ে নিয়েও করতে পারো অঙ্কের ভাষায়, অথবা ওইভাবেও করতে পারো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দেখো দিয়েছি, এটা একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা কিন্তু আমাদেরকে জানতে হবে, না হলে হবে না। সেটা হলো সরল অনুপাত কাকে বলে আর ব্যস্ত অনুপাত কাকে বলে। আচ্ছা, তারপর পরের প্রশ্নটা হলো, এখানে যে দেখো কতগুলো পদ দিয়ে দেওয়া আছে, এখানে আমাদেরকে বলেছে যে এই নিচের যে পদগুলো রয়েছে এদের মধ্যে কোনগুলি অনুপাতে রয়েছে। অনুপাতে রয়েছে, যদিও এটা ত্রৈরাশিকের চ্যাপ্টারে নয় অনুপাতে, কিন্তু যেহেতু তোমরা আগে পড়েছো অনুপাত, সেজন্য তোমরা নিশ্চয়ই এটা পারবে। বলছে যে এটা কোন অনুপাতে রয়েছে, কোনগুলি। আচ্ছা, এবার পরেরটা হলো, যদি বি এর মান বৃদ্ধির সাথে এর মান বৃদ্ধি হয়, তবে এ আর বি কে আমরা কি মানে কোন সম্পর্কে আছে সেটা লিখতে হবে আমাদের। আর একদম শেষে একটা প্রশ্ন দিয়েছি, তোমাদের এখানে ত্রৈরাশিকের সূত্রটি লিখতে হবে। ত্রৈরাশিকে যে দুটো সূত্র রয়েছে, একটা রাশি দিয়ে, যে দুটো রাশি দিয়ে যে সূত্রগুলো রয়েছে, তোমাদেরকে কিন্তু ওই সূত্রটা লিখতে হবে। 6 নম্বর অঙ্কটি দেখো, আমি 1 ডজন খাতা 90 টাকায় কিনেছি, একই রকম 8টি খাতার দাম কত হবে? তো এই অঙ্কগুলো তোমরা ঐখিক নিয়মেও করতে পারো, ছোট ছোট অঙ্ক এগুলো। আচ্ছা, এখানে পরের অঙ্কটি হলো, যে পরিমাণ শস্যে 24 জন লোকের 20 দিন চলে, সেই পরিমাণ শস্যে 40 জন লোকের কতদিন চলবে? তারপর বলেছে, পরের অঙ্কটি বলেছে দেখো, কোনো পথের 3/10 অংশের দৈর্ঘ্য 45 কিলোমিটার হলে 2/5 অংশের দৈর্ঘ্য কত? তো এখানে এটা যেটা ডজনে রয়েছে, এখানে এটা কিন্তু টি মানে খাতা সংখ্যা রয়েছে, আর এখানে অংশ রয়েছে। তো তোমরা ভালোভাবে অঙ্কগুলো একটু দেখে নাও। আমি প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ন নম্বর অঙ্কটি দেখো, বলছে রেবা 3 দিনে 216 পৃষ্ঠা বই পড়তে পারে, তবে সে 7 দিনে কত পৃষ্ঠা বই পড়বে? রেবা 3 দিনে 216 পৃষ্ঠা বই পড়তে পারে, তবে 7 দিনে সে কত পৃষ্ঠা পড়বে? আচ্ছা, আর একটা অঙ্ক রয়েছে 10 নম্বরে, 3টি ট্রাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 7টি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করবে? তোমাদের এই আজকের যে ক্লাসে এই ত্রৈরাশিক সম্পর্কিত যতগুলো অঙ্ক দিলাম, সবগুলোই অঙ্ক তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা আগেও করেছো, আজকেও আবার ভালো করে করবে। আমি আরো একবার তোমাদেরকে পেজগুলো দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে দীর্ঘতে যে অঙ্কগুলো রয়েছে।
তোমরা চেষ্টা করবে অঙ্কগুলো যেন ভালোভাবে করতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো।